আমরা আশা করব যে তারেক রহমান দেশের মানুষের ভাষা বুঝতে পারবেন, দেশের মানুষের চোখের ইশারা তিনি বুঝতে পারবেন। জনগণ তার স্বাধীন সিদ্ধান্তে ভালো সিদ্ধান্তগুলোর পেছনে দাঁড়াবে, কোথাও ভুল হলে সেটা সমালোচনা করবে এবং কোথাও যদি সাহায্য প্রয়োজন হয় দলমত নির্বিশেষে ভালো কাজের পেছনে দাঁড়াবে। এবং আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা আমাদের উত্তর প্রজন্মের জন্য যেন আমরা একটা সুন্দর বাংলাদেশ রেখে যেতে পারি সেই প্রত্যাশা থাকবে। Critical journalism is not only for freedom of journalism, it is a chance for good governance. যে গণতন্ত্র আসবে সেই গণতন্ত্রকে সুসংহত করার জন্য তার উপস্থিতি আমাদেরকে শক্তিশালী করবে। তিনি দিক নির্দেশনা দিবেন, তিনি আমাদেরকে জানাবেন তার পরিকল্পনাকে এবং জনগণ যেহেতু নিজের ভালো বোঝে, জনগণ তার স্বাধীন সিদ্ধান্তে ভালো সিদ্ধান্তগুলোর পেছনে দাঁড়াবে, কোথাও ভুল হলে সেটা সমালোচনা করবে এবং কোথাও যদি সাহায্য প্রয়োজন হয় দলমত নির্বিশেষে ভালো কাজের পেছনে দাঁড়াবে। সাংবাদিকতা জীবনে সাংবাদিকতা করতে গিয়ে অনেক সময় অনেক রকম সংকটের মুখোমুখি আমাদের হতে হয়েছে, কিন্তু আমরা যেটা চাই যে স্বাধীনভাবে কথা বলতে, সেখানে যেন একটা বাধা আসছে, ভয়ের সংস্কৃতি একটা আসছে, আমরা সেই জায়গা থেকে বেরিয়ে যেতে চাই। আমরা সবসময় একটা কথা বলি, সেটি হচ্ছে যে আমাদের গণমাধ্যম হচ্ছে গিয়ে যখন কোথাও কেউ বিচার পায় না, কেউ যখন কোথাও কোনো আশ্রয় পায় না, গণমাধ্যমের কাছে তখন তারা আশ্রয় পায়। কিন্তু গণমাধ্যম যখন কোথাও আশ্রয় পায় না, তখন কার কাছে আশ্রয় পাবে সেটি কিন্তু একটা প্রশ্ন হয়ে দাঁড়ায় এবং সেই প্রশ্নের মুখোমুখি কিন্তু এখন বাংলাদেশ অবস্থান করছে। আমরা সর্বশেষ যে অবস্থা দেখতে পেয়েছি যে ডেইলি স্টার এবং প্রথম আলোর উপর যে আক্রান্ত হওয়ার যে ঘটনা, সেটি কিন্তু আমাদেরকে ব্যথিত করে এবং আমরা সে কারণে বলি যে গণমাধ্যম যদি আক্রান্ত হয় তাহলে রাষ্ট্র সরকার তাদেরকে আসলে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে কিনা বা তাদেরকে কেন প্রতিহত করতে পারেনি সেই মুহূর্তে অল্প কয়েকজন মানুষকে, সেটি কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। আমরা গণমাধ্যমকে গণমাধ্যম হিসেবে দেখবো, আমরা সাদা কালো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এভাবে বিবেচনা না করে আমরা প্রত্যেকটি গণমাধ্যমকে আমরা আশা করব যে আমরা একই বিবেচনা দেখে যখনই কোনো গণমাধ্যম আক্রান্ত হবে, যখন গণমাধ্যমের মানুষ আক্রান্ত হবে, বন্ধুরা আক্রান্ত হবে, আমরা তাদের পাশে দাঁড়াবো। সুতরাং গণমাধ্যমকে সহযোগিতা করবার জন্য রাষ্ট্রের সহযোগিতা আমরা কিন্তু একান্তভাবে কামনা করি। সবশেষে যেহেতু তারেক রহমান সাহেবের প্রত্যাবর্তন সম্পর্কে এখানে কথা এসেছে, আমরা আশা করব যে তারেক রহমান দেশের মানুষের ভাষা বুঝতে পারবেন, দেশের মানুষের চোখের ইশারা তিনি বুঝতে পারবেন। দেশের মানুষ কী চায়, গণমাধ্যম কী চায়, সাধারণ মানুষ কী চায়, কৃষক কী চায়, ছাত্ররা কী চায়, আজকে তরুণ যে 40% ভোটার হয়েছেন সেই ভোটাররা তারা কী চায়, কারণ ভোটের 40% তরুণদের ভোট এখনও দোদুল্যমান রয়েছে। তারা তাদের ম্যানিফেস্টোর মধ্যে আমরা আশা করব যে বিএনপি এমন ম্যানিফেস্টো ঘোষণা করবে যাতে তারা ভোটারদেরকে আকৃষ্ট করতে পারে এবং যেটি বলা হয় যে দেশের সবচেয়ে এখন বৃহৎ দল হিসেবে বিএনপিকে বিবেচনা করা হয়। আমরা আশাবাদী হতে চাই জনাব তারেক রহমান হয়তো দেশের নেতৃত্ব গ্রহণ করবেন, কিন্তু সে নেতৃত্ব গ্রহণের পাশাপাশি তিনি যাতে জনগণের সাথে, জনগণের পাশে থাকেন, জনগণের কাছে থাকেন, জনগণের সাথে থাকেন। আমরা কনসিস্টেন্সি চাই, আমরা অ্যাকশন চাই, আমরা ইমপ্লিমেন্টেশন চাই এবং সেখানে মিডিয়াকে সবসময় মিডিয়া সম্পর্কে যখনই বলা হয় সুন্দর সুন্দর কথা বলা হয়, কিন্তু মিডিয়ার যে শক্তি, মিডিয়াকে সেই শক্তি নিয়ে মিডিয়া কাজ করতে পারছে কিনা সেটি কিন্তু আসলে আমরা এই মুহূর্তে সবাই কিন্তু সেই আমাদের অন্তরাত্মা কিন্তু আসলে কাঁপছে। মিডিয়া তার যে মন্ত্রগত যে শক্তি, সেই শক্তি হারিয়েছে, নানা কারণে হারিয়েছে। অলরেডি রাষ্ট্রের সঙ্গে মিডিয়া অনেক জায়গায় ব্যর্থতার পরিচয় দিয়েছে, সেটি সত্য, কিন্তু নতুন করে জেগে উঠবার জন্য মিডিয়াকে যেভাবে স্ট্রেনথেন করা দরকার, মিডিয়ার যে এবং গণমাধ্যমের যে শক্তিকে আপনার সাপোর্ট করা দরকার, সেই সাপোর্ট করার ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ একটা মুখ্য নিয়ামক। আমি মনে করি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না থেকে আগামী দিনে আমাদেরকে সেই সাহস, শক্তি এবং সেই সহনশীলতা তারা দেখাবেন, যার মাধ্যমে মিডিয়া তার সঠিক যে রোল, শুধুমাত্র দলীয় লেজুরবৃত্তি নয়, শুধুমাত্র দলীয় পরিচয় নয়, মিডিয়া দেশকে এগিয়ে নেওয়ার জন্য, বাংলাদেশ আজকে যে অবস্থার মধ্যে পৌঁছেছে সে দেশকে এগিয়ে নেওয়ার জন্য মিডিয়ার শক্তিতে আপনার বিশ্বাস করুন এবং মিডিয়াকে তার সঠিক পথটি নির্দেশ করুন এবং মিডিয়ার যারা এখানে উপস্থিত আছেন তারা দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশকে চিন্তার মধ্যে রেখে যদি আপনারা কাজ করেন, তাহলে হয়তোবা আমরা এই প্রমিসের সঙ্গে আমাদের যে আশা আকাঙ্ক্ষার যে একটা সম্মিলন, আমাদের যে জিপিএসের কথা আমি বললাম যে আমরা ক্রমশ আমাদের পথ নির্দেশ যে হারিয়ে ফেলছি, সেই পথ নির্দেশ আমরা খুঁজে পাবো। সব সংকট মোকাবেলার জন্য একজন নেতার দরকার। এই ক্ষেত্রে এখানে যারা উপস্থিত আছেন ভিন্ন মত থাকলেও তারেক রহমানের সঠিক শক্তিশালী অবস্থানের পক্ষে সকলেরই সমর্থন পাবেন। আমাদের ক্ষেত্রে এটা ছিল পত্রিকার মালিকের নিয়ে নেওয়া, বদলে ফেলা, সম্পাদকের বদল করে দেওয়া, শেয়ার বিক্রি করে নেওয়া। এটা ছিল সর্বশেষ চেষ্টা। যদি জুলাই আগস্টের পরিবর্তন না হতো তাহলে প্রথম আলো
এই মালিকানা বা এই সম্পাদক বা এর পরিবেশ অবস্থা থাকতো না। সেদিক থেকে আমরা একটা সরাসরি বড় আকারের কি বলবো এটা উপকার আমাদের জন্য হয়েছে। ক্ষুদ্রভাবে প্রথম আমাদের জন্য আমরা রক্ষা পেয়ে গেছি। এরপরে আমি যদি বলি যে তার মধ্যে বলবো যে 15 বছর বললাম, আর বিএনপির শাসন আমলে খুব স্বস্তিতে ছিলাম তা না। আমি যদি পার্থক্য করি যে সরকারের মধ্যে বিএনপির ক্ষেত্রে অধিকতর স্বস্তিদায়ক ছিল। আমি এখানে একটা ছোট্ট উদাহরণ হাজির করতে চাই যে হাত তুলে দিন, এত বিএনপির কথাটাকে শুনলেন, সেটা হচ্ছে যখন শেখ হাসিনা 2096 সালে ক্ষমতা আসলো, তার কিছুদিন পরে কিন্তু ছাত্রলীগের দৌরাত্ম্য প্রচণ্ড বেড়ে গেল সারা দেশে, সর্বত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তছনছ। আমরা লিখলাম প্রধানমন্ত্রীর ছাত্রলীগের সামলা। উনি প্রচণ্ড খেপে গেলেন, প্রকাশ্য জনসভায় গালমন্দ করলেন, কিন্তু ছাত্রলীগের দৌরাত্ম্য চলতেই থাকবে। পরে লিখলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগকে সামলাতে পারলেন না। শেষ বিএনপি জিতছে নির্বাচন 2001 সালে। মোটামুটি ওরকমই ঢাকা বিশ্ববিদ্যালয় সারা দেশে। আমি আবারও লিখলাম প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছাত্রদেরকে সামলা, এবং তিনি সামলানোর চেষ্টা করলেন। আমি এটা জানি, সরাসরি আমার সাথে কথা হয়েছিল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এবং জনাব তারেক রহমান। তারা আমাকে আশ্বস্ত করলেন সেদিনই রাতে যে আমরা ব্যবস্থা নিচ্ছি, মতি ভাই আপনি দেখেন। তোমার সত্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিষিদ্ধ হয়েছিল, আপনাদের মনে আছে? আছে, হ্যাঁ। এবং ছাত্রদলের সভাপতি তখন একজন সংসদ সদস্য নাসিরুদ্দিন পিন্টু গ্রেফতার হয়েছিল। এই পদক্ষেপ তিনি নিয়েছেন বিএনপি সরকার, যদিও পরে সেই অবস্থাটা থাকেনি, নানা কারণ থাকতে পারে। তো এটা একটা বড় পার্থক্য। আর এটা সত্য 2001 সাল থেকে 2000 সরকারের মধ্যে বিএনপি কতগুলি বড় বড় ভুল করেছিল। এখন আমি মনে করি সেগুলি বড় ভুল ছিল, এবং এটা বারবার আমি এটা উল্লেখ করার চেষ্টা করি। এখনও নেতৃবৃন্দের সঙ্গে দেখা হলে সে কথা উল্লেখ করি আমি। সেগুলি নিয়ে আমরা কঠোরভাবে লেখালেখি করেছি। এখনও সেই লেখাগুলোতে আমি পক্ষেই থাকবো যদি আমাকে আপনারা কেউ জিজ্ঞেস করেন। সেসব নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদার সঙ্গে আমার খুব পরিষ্কার কথাবার্তা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, আবার হাসি মুখে ভালো কথা বলে চা খেয়ে আমরা ফিরে এসেছি। সে আলোচনায় তারেক রহমান উপস্থিত ছিলেন। সে বিষয়গুলি তৎকালীন অনেক মন্ত্রীর সাথে কথা হয়েছে। আমরা কিন্তু আমাদের সেই লেখাগুলো অব্যাহত রেখেছি। তাতে কোনো প্রকাশ্য আক্রমণ, জেলের ভয়, মামলা মোকদ্দমার ভয়, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। এটাও আমি নিশ্চিত করি। সেটাও বলবো যে নানা রকম সমালোচনা, তর্ক বিতর্কের মধ্যেও বিএনপির নেতৃত্বের মধ্যে ধৈর্য ছিল, তাদের সহ্য শক্তি ছিল, এবং তারা আমাদের প্রথম আলো পত্রিকার সমালোচনাগুলো তারা মেনে নিয়েছিলেন। সংশোধন করতে পেরেছিলেন কিনা, হয়েছিল না, সেটা অনেক লম্বা আলোচনার বিষয়। যেটা আমরা আশা করি, যেটা অনেকে বলে গেলেন, যে আমরাও আগামীতে ভবিষ্যতে যদি বিএনপি বিজয়ী ক্ষমতা আসে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি এটা বলবো, বিএনপির কাছ থেকে আমরা আরও অধিকতর সহ্য শক্তি, আরও অধিকতরভাবে সমালোচনা সহ্য করা, গ্রহণ করা, মেনে নেওয়া মানে শোনা। বাকিটা তো নেতৃত্বের দলের সরকারের উপর নির্ভর করে তারা কতটুকু মানবেন না করবে। তবে শুনবেন, জানবেন, এটা আমি নিশ্চিত আশা করি। কারণ এখনও আমাদের বিএনপি নেতৃত্বের মধ্যে যারা আছেন, মির্জা ফখরুল, সালাউদ্দিন আহমেদ এবং অন্যান্য অনেকে, তাদের সাথে এখন আমাদের যেরকম সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটা অব্যাহত থাকবে আমি মনে করি। তবে আগামী দিনগুলো অনেক কঠিন। আগামী যে সরকার আসবেন তাদের জন্য সময়টা হবে আরও কঠিন। আমার মনে হয় বিগত 50 বছরের ইতিহাসে সবচেয়ে কঠিনতম। এখনই অনেকে এই প্রশ্ন তোলেন, বিএনপি কি পারবে? সর্বপ্রথমবারের মতন প্রথম আলো ডেইলি স্টার অফিসে আগুন জ্বালালো কেন? আমরা কি অপরাধ করলাম? আমি এটা অনুরোধ করব সমস্ত মিডিয়াকে যে সত্যিকার অর্থে আপনারা এটা প্রশ্ন করবেন। তবে ভবিষ্যতের দিকে আমি তাকাতে চাই।
আমি সুন্দর একটি সম্পর্ক আমি মিডিয়ার সঙ্গে তৈরি করতে। সেখানে আমার অনুরোধ থাকবে, প্রথমে মত প্রকাশের স্বাধীনতা হচ্ছে স্টেপ 1, বাট যেটা রাজনৈতিক দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থান হবে, মানে কি বলবো, ক্রিটিক্যাল মত প্রকাশের স্বাধীনতা। মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু আপনার আমি সমালোচনা করব সেইটার স্বাধীনতা। এখন সালাউদ্দিন ভাই, ইউ আর ভেরি ফ্রেন্ডলি টু দ্য মিডিয়া বিকজ ইউ আর আউট অফ পাওয়ার। আপনি ক্ষমতায় গেলে আপনি কেমন হবেন সেটা আমরা যখন দেখব, যে আপনি একই রকম উদার, একই রকমভাবে আপনি গ্রহণ করছেন সমালোচনা। আমাদের এই 53 বছরের রাজনীতিতে বড় বড় অভিজ্ঞতা হলো যে কোনো সরকার কোনো দিন তারা ক্রিটিক্যাল জার্নালিজম অ্যাকসেপ্ট করে নাই। আমি আশা করব নতুন বাংলাদেশে এই ক্রিটিক্যাল আপনারা নেবেন, এবং সেখানে আমি বলবো যে ক্রিটিক্যাল জার্নালিজম ইজ নট অনলি ফর ফ্রিডম অফ জার্নালিজম, ইট ইজ এ চান্স ফর গুড গভর্নেন্স। আপনি স্বাধীন সাংবাদিকতাকে আপনি করবেন, নার্চার করবেন, অবশ্যই আমাদের তাতে ইন্টারেস্ট, কিন্তু ইউ মাস্ট বি কনসিয়াস দ্যাট আমি যদি সত্য কথা শুনতে না চাই, আই উইল মেক মিস্টেকস, I will repeat those mistakes because I've never taken critical journalism seriously. So আমার অনুরোধ থাকবে যে নতুন যে বাংলাদেশ আমরা চাচ্ছি, আমরা তারেক রহমানের নেতৃত্বে যেটা ভবিষ্যৎ দেখছি, সেখানে যেন ক্রিটিক্যাল জার্নালিজম, ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, হ্যাঁ আমি এটাও বলবো, আমরা যে ভুল করি না তা না, আমরা ভুল করতে পারি। তখন আপনি কি করবেন? আপনি কি আমাকে নিন্দা করবেন? আপনি আমাকে ডিভাস্টেট করবেন? আমার অনুরোধ থাকবে, আপনি সবসময় এসে বলবেন যে মাহফুজ আনাম, আপনার এই রিপোর্টটা তো ফ্যাক্ট বেস না, আপনার এই রিপোর্টটা তো একদম তথ্য বিকৃত করেছে। আমি আপনাকে প্রমিস করছি, when you point out that my report is not fact based, when my report is incorrect, I will apologize. And we do. আপনি দেখবেন যে ডেইলি স্টার সবচেয়ে বেশি অ্যাপোলজি করে সামটাইমস when we do make a mistake. So একটা রেসপেক্টফুল রিলেশনশিপ, আমি আপনাকে ক্রিটিসাইজ করব, উইশিং ইউ ওয়েল সব সময়। আপনি ইলেক্টেড গভর্নমেন্ট, পিপুল হ্যাভ ইলেক্টেড ইউ টু রান দ্য কান্ট্রি। আমি কেন খামাখা মিথ্যা তথ্য দিয়ে আমি সমালোচনা করব? আমি সমালোচনা করব ওই মানসিকতা নিয়ে যে এটা নির্বাচিত সরকার যেন সত্যিকার অর্থে গণতন্ত্রের দিকে যায়, মানুষের চাহিদার দিকে যায়। বিকজ bureaucracy will never tell you the truth, because your intelligence agency will never tell you the truth, even your party colleagues will not tell you the truth, because আপনার সামনে এসে সে বললো যে বিএনপি তো লোকে সমালোচনা করে, তার ভবিষ্যৎ কী হবে সে তো জানে না। The only institution that will speak the truth is the independent media. এবং আপনারা এটাও দেখবেন যে মিডিয়ার চরিত্র কি। আমি একটা লেখা লিখছিলাম যে অনেক সম্পাদক মালিকের পিআরও হয়ে যায়। Do not fall a victim to editors who become PROs of owners. আপনাদের পার্টি থেকে একটা ইন্ডিপেন্ডেন্ট সার্ভে করেন, কোন সংবাদপত্র, কোন টিভি ইন্ডিপেন্ডেন্টলি করে, এথিক্যালি করে। এথিক্স, এথিক্স, এথিক্স। বাংলাদেশের সকল পত্রিকার সম্মানিত সম্পাদকবৃন্দ যারা উপস্থিত আছেন, বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়া চিফ নিউজ এডিটর এবং নির্বাহী এডিটরও অনেকে এসছেন। আমরা আমাদের দাওয়াত সবাইকে দিতে পারি নাই, এটা আমাদের ভুল, আমাদের গলতি, দয়া করে ক্ষমা করবেন। বাংলাদেশের গণমাধ্যমের সাথে, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাথে আমরা যেভাবে বসতে পারতাম গত 1 বছরে সেভাবে আমাদের বসা হয়নি। একটা বিমূর্ত শব্দ, সেটাকে মূর্ত করেন আপনারাই
সাংবাদিকবৃন্দ গিয়েছে, কিন্তু সাংবাদিকদের দর্প যেন চূর্ণ না হয়। আপনারা যদি রাষ্ট্র কাঠামোয় সংস্কার চান, সংস্কারকৃত সমাজ চান, সংস্কারকৃত রাষ্ট্র চান, গণতান্ত্রিক সংস্কার চান, সর্বপর্যায়ে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা নির্মাণ করতে চান, আপনারাই পারবেন। আপনারাই সমাজের দিক নির্দেশক। রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনা করার সময় ড্রাইভিং সিটে থাকে, কিন্তু সেই ড্রাইভিং সিটকে আপনারা পথনির্দেশ না করলে সমাজ বিচ্যুত হবে। যেই দুর্ভাগ্যজনক ঘটনা হয়ে গিয়েছে গত কয়েকদিন আগে সংবাদ মাধ্যমের উপরে কয়েকটি বাংলাদেশের খ্যাতনামা পত্রিকা অফিসে প্রথম আলো, ডেইলি স্টার যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, বার্ন ডাউন টু দি গ্রাউন্ড ইভেন যেটা বলতে চাই, এরকম দৃশ্য সারা বিশ্ব দেখেছে। সেটা আমাদের জন্য লজ্জার জাতি হিসাবে। এটা কোনোভাবে আমরা শুধুমাত্র দুঃখ প্রকাশ করে, ক্ষমা প্রার্থনা করে সমাপ্ত করতে পারবো না। এখানে সরকারের দায়িত্ব ছিল সবচেয়ে বেশি, কারণ এরকম একটা প্রেডিকশন, একটা অনুমান ইন্টেলিজেন্স রিপোর্টে থাকে সব সময় যে এই ঘটনা এভাবে হলে যদি তারপরে কি কি হতে পারে সেগুলো অনুমান করা হয়েছে। আমরাও জেনেছি সেই ইন্টেলিজেন্স রিপোর্ট, কিন্তু সেটা আমলে নেওয়া হলো না কেন? আইন শৃঙ্খলা বাহিনীকে বলার পরেও শুনেছি 1-2 ঘন্টা পরে তারা রেসপন্ড। আমরা এখন সমাজ মাধ্যমে যেরকম কুফল আমরা দেখতে পাচ্ছি, সেটা আনসেন্সর্ড এবং কোনো গেট কিপিং ছাড়া যেসব তথ্য ছড়িয়ে পড়ছে, মানুষ গুজব দ্রুত বিশ্বাস করছে, যাচাই বাছাই করছে না। ফলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যেরকম বিপন্ন হচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিপন্ন হচ্ছে, এবং গণতান্ত্রিক অভিযাত্রায় যে আমরা আছি সেটাও কিন্তু ব্যাহত হচ্ছে বারবার। আমরা জানি যে এই দেশের বিচার ব্যবস্থা এত কলুষিত হয়ে গিয়েছিল যে বলেছিল তারা যে ট্রুথ ইজ নো ডিফেন্স। আমার নিজের কানে আমি শুনেছি, আমি তখন আমার দেশে ছিলাম। আপনারা জানেন যে মাহমুদুর রহমানের মতো তেজি, সাহসী, লড়াকু সম্পাদককে কিন্তু বারবার লাঞ্ছিত হতে হয়েছে। আমি নিজে 2 বার চাকরিচ্যুত হয়েছি, একবার দৈনিক বাংলা, একবার আমার দেশে। তো এখন সামনে আরও বড় চ্যালেঞ্জ আছে, সমাজ মাধ্যমের এই চ্যালেঞ্জ, এআই এর চ্যালেঞ্জ, এবং ষড়যন্ত্র দেশের ভেতরে আছে, দেশের বাইরে আছে, সেটার ম্যানিফেস্টেশন আমরা দেখেছি। এবং যে উগ্র সহিংসতা এখন মানে সমস্ত কিছুকে অন্ধকারাচ্ছন্ন করে তুলেছে, সেখানে যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি এবং আমরা যদি রাজনৈতিক দলের কাছ থেকে সেরকম অঙ্গীকারটা, প্রত্যাশাটা না পাই, তাদের কথা এবং কাজের মধ্যে মিলটা না পাই, তাহলে কিন্তু আমরা আমাদের প্রত্যাশিত জুলাই চেতনার যেই নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা, সেগুলি ধূলিসাৎ হবে, দীর্ঘ করার কোনো সুযোগ নাই। আমরা ঐক্যবদ্ধ হতে চাই, আমরা সংস্কার চাই সত্যিকার অর্থে, এবং জনবান্ধব বিচার বিভাগ চাই, রাজনীতির সমস্ত কিছুর একটা সমন্বিত একটা পদক্ষেপ আমরা চাই। এবং আমার একটা বিনীত প্রস্তাব থাকবে যে একটা মণ্ডলী গঠন করা, একটা থিঙ্ক ট্যাঙ্ক সমস্ত সাংবাদিকদেরকে নিয়ে, এবং রাজনৈতিক বিচার বিভাগ, দারোয়ার, প্রশাসন, পুলিশ, তারপর সেনাবাহিনী, সবাই মিলে যদি আমরা একটা মণ্ডলী গঠন করতে পারি, দেশ তো সবার ঊর্ধ্বে, সেটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকখানি সহজ হয় এবং একটা গ্যাপটা দূর হয়, একটা সমন্বয় তৈরি হয়। আসলে সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। এবং আমরা চাইবো যে সমস্ত রাজনৈতিক দলগুলির কাছ থেকে যে আমরা প্রত্যাশা চাইবো, তাদের রাজনৈতিক ইশতেহারে, নির্বাচনী ইশতেহারে যে গণমাধ্যম সম্পর্কে সুস্পষ্ট অঙ্গীকার এবং সেগুলির আমরা বাস্তবায়ন চাইব, কথায় এবং কাজে যেন মিল থাকে, সেটি আমাদের প্রত্যাশা থাকবে। আপনারা সুন্দর আয়োজন করেছেন, আপনাদেরকে ধন্যবাদ। এটা যদি ঘন ঘন করতে পারেন তাহলে আরও কিন্তু গ্যাপটা দূর হবে এবং একটা উপায় বেরিয়ে আসবে। আমরা জানি যে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা একবারই মাত্র সম্পাদকদের সঙ্গে মিলিত হয়েছেন, কিন্তু আনফর্চুনেটলি সেটার কোনো ফলো আমরা দেখতে পাই নাই। যদি থাকতো, এবং রাজনৈতিক দলগুলিকে উনি আস্থায় নিয়েছেন, কিন্তু অনেক দেরিতে নিয়েছেন, সেটা যদি আরও বেশি ইন্টারাকশন হতো তাহলে এত জাতীয় ক্রাইসিস আমার মনে হয় হতো না। আমরা যেটা অতীত থেকে শিক্ষা নিই, এবং আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা আমাদের উত্তর প্রজন্মের জন্য যেন আমরা একটা সুন্দর বাংলাদেশ রেখে যেতে পারি, সেই প্রত্যাশা থাকবে।